তাহলে এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। নরেন্দ্র মোদী তিনি বলে দিয়েছেন যে তিনি নিরপেক্ষ নন, তিনি এক পক্ষে, তিনি শান্তির পক্ষে। তাহলে এবার বাংলাদেশের শান্তি ফেরাতে নরেন্দ্র মোদীর পদক্ষেপ নিতে এত কোনো বাধা রইল না? একদম না। ট্রাম্পের এই ঘোষণার পরে তো আর কোনো বাধা রইল না। তার মানে পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে, যে গ্লোবাল লিডারশিপ হচ্ছে ট্রাম্পের হাতে। যে ট্রাম্প মোদিকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল যে যে তুমি এটা দেখো, তুমি এ সম্পর্কে ভালো জানো, তুমি এটা দেখো। এবং মোদিজির একটা বিষয় আছে এখানে। মোদিজি হচ্ছে বিশ্বের সবচাইতে বিগেস্ট গণতন্ত্রের দেশের নেতা মোদিজি। মোদিজিদের প্র্যাকটিস কখনোই আপনি লক্ষ্য করছেন যে তারা কিন্তু এক পেশে বা বায়াসড কোনো কিছু করে না। আপনি ভারতের ইতিহাস একটা গৌরবময় ইতিহাস। আমরা হাড়ে হাড়ে সেটা বুঝতে পেরেছি যখন আমাদের দেশের স্বাধীনতা হয়। স্বাধীনতার আমাদের বিজয়ের পরেই আমাদের লিডার ছিলেন পাকিস্তানে আটক ছিলেন। আমাদের লিডারকে ফিরিয়ে আনার জন্য ইন্দিরাজি এমন কোন রাষ্ট্রে যান নাই যেখানে তাকে সব জায়গা থেকে, ইভেন নিক্সন তার সবচাইতে প্রতিদ্বন্দ্বী নিক্সনের কাছে গিয়েও বলছে যে তুমি শেখ মুজিবের জীবন কিন্তু থ্রেটেন্ড, এটা কি তোমার হস্তক্ষেপ লাগবে। যেখানে ফাইটটাই ছিল নিক্সনের বিরুদ্ধে। তো উনি তা করেছেন। আরেকটা জিনিস, ইন্দিরাজি যদি মনে করতেন যে দেশ স্বাধীন হয়েছে, সেটা আমি একটা নামে মাত্র স্বাধীনতা দিয়ে দিলাম, তো এটা তো আমি করে দিছি, এটা আমাদের আন্ডারেই থাকবে না, কখনো তো সেটা থাকেনি। ভারত তো কোনোদিনই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না গলায়। না, উনি কি করছেন মানুষ দেখলো। ইতিহাসে কি লেখা আছে? লেখা আছে যে উনি যদি চাইতেন যে এই দেশটা আমাদের আন্ডারে থাকবে, তাহলে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা 4টে ভাগে বিভক্ত ছিল। উনি ইচ্ছে করে 4টে ভাগকে, 4জনকে, 4 দলকে উস্কে দিতে পারতেন। প্লাস বঙ্গবন্ধুকে এসে যখন উনি বললেন যে আপনার সৈন্য কবে যাবে, তখন বলতে পারতেন যে না, এখানে সিকিউরিটি ইস্যু আছে, ইমিডিয়েট আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনি কখন কি ঘটে, আপনার জীবনের নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্য থাকা লাগবে। এই অজুহাতে ভারতীয় সৈন্য থাকতে পারতো, যেখানে জার্মানিতে রাশিয়ান সৈন্য ইস্ট জার্মানিতে 70 বছর পরে এখান থেকে গেছে। কাজে এটা একটা লেজিটিমেট কজ ছিল, এটা বলতেই পারতেন। কিন্তু এত উদার ভারতের নেতৃত্ব, এই মহান ভারতের মহান নেত্রী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের সকল দলের নেতারা, তারা ওই এক বাক্যে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন। শেখ মুজিবকে এয়ারপোর্টে, পালাম বিমানবন্দরে উনি যখন ফিরে এলেন লন্ডন থেকে, পালাম বিমানবন্দরে ধরুন আমেরিকার প্রেসিডেন্টকে যেভাবে বরণ করা হতো, ঠিক সেইভাবে শেখ মুজিবকে বরণ করে নিল আমাদের নেতাকে। এর অর্থ এটা ভারতীয় কালচার, এইটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ। এই মূল্যবোধের সাথে আপনি যদি পাকিস্তানকে তুলনা করেন, তাহলে ওটা একটা গার্বেজ। তো মোদিজি এখন যা করবেন, আমি জানি, আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি বলতে পারি মোদিজি কি বলবেন সেটা পরে আমরা জানবো, দেখবো। কিন্তু আমি আমার একটা ভূমিকায় কি এবার নরেন্দ্র মোদীকে তাহলে অবতীর্ণ হতে দেখা যাবে? একদম, মানে তার একদম। এখন তো আরো পৃথিবী পাল্টে গেছে। এখন মানুষের রাইটস, টেকনোলজি এসে গেছে। আপনার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে হাইটেক চলছে এখন পৃথিবীতে। তো সেই দিক দিয়ে নরেন্দ্র মোদী, আমি তো দেখলাম যে ফ্রান্সে উনি নেতৃত্ব দিলেন ওই হাইটেক এই এআই কনফারেন্সে। তো ভারত এগিয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য। ভারত একটা সুপার পাওয়ার হিসেবে ইমার্জ করছে, টেক অফ করে গেছে সে। আর ভারতের যে ডেমোক্রেটিক মূল্যবোধ, সেখান থেকে আমি বুঝি যে বাংলাদেশে সে এই কোনো বড় ধরনের উনি কোনো সিদ্ধান্ত নিবেন না, বা উনি ভায়োলেন্ট কোনো কিছুতে যাবেন না। আমার বিশ্বাস যে উনার যে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে উনি যে সাজেশন গুলো দিবেন, সেগুলো
যদি এদের শুভবুদ্ধির উদয় হয়, এই সন্ত্রাসী জেহাদি নেতা, জেহাদিদের নেতা, জামাতের নেতা ইনুস হুম যদি বুঝতে পারে যে পৃথিবীতে তার একটা নেম অ্যান্ড ফেম আছে, তার হুম একটা ইজ্জত আছে, তাকে একটা সেফ এক্সিট দরকার, তাহলে উনি মোদির কথা মতো উনি নিশ্চয়ই সেই পদক্ষেপ নেবেন। এবং বাংলাদেশে তো কয়েকটা ফোর্স কাজ করে, যেমন বাংলাদেশের জনগণের একটা দাবি, একটা বিশাল একটা ফোর্স, একটা তারপরে আছে আর্মি, যে আর্মি মোদিকে, সরি, ইয়াকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। তো আরো যে রাজনৈতিক দলগুলো আছে, সব মিলিয়ে আমার মনে হয় যে মোদিজি যে সিদ্ধান্ত নিবেন সেটা শান্তির শান্তির পথ পক্ষেই উন্মোচন করবে, একদম। এখানে একটা গণতন্ত্রের প্রশ্ন পথ আপনাকে উন্মোচন করি। করবে, হ্যাঁ স্যার, এখানে একটা প্রশ্ন শান্তির আপনাকে পথ। করি। সেটা হচ্ছে বলে যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কিন্তু নয়াদিল্লিকে বারবার চাপ দিয়ে আসছে। গত কয়েক মাসে প্রচুর চিঠি চালাচালি হয়েছে যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এমনকি তারা এটাও বলেছেন যে তারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। তাহলে এবার কি ইউনূস প্রশাসন তারা কি কিছুটা ধীরে চলনীতি নেবেন শেখ হাসিনার ক্ষেত্রে? কারণ পুরোটাই তো এবার ভারতের ওপর। ভারত তো এবার স্পষ্টত বলে ইন্দিরাজি, দিতেই পারে যে আমরা কিছুতেই হ্যাঁ, হাসিনাকে পাঠাবো না, না না, ইন্দিরাজি যতদিন আপনি না এদের নিরাপদ সকল, হয় আর কি তার জন্য বাংলাদেশ। না না, হ্যাঁ, ইন্দিরাজি এদের সকল বক্তব্য আপনি কগনিজেন্সিতে নেওয়া ঠিক হবে না। কারণ এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এরা হ্যাঁ উম, অনেক বড় প্ল্যান নিয়ে আসছিল এই দেশটাকে ধ্বংস করে দিবে, কিন্তু হুম আসলে এখন দেখছে যে ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। এখন শেষ মুহূর্তে মানুষ কিন্তু অনেক কিছু শো করে যে আমি এই করব, তা করব, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, এসব শো করে। কারণ কি, সে যতটা মানুষকে বোকা বানায় রেখে সে এখান থেকে পালিয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে ওদের বক্তব্য, এটা যেটা ইমম্যাটেরিয়াল, এটা হয়ই না। এটা ভারতে গিয়ে, ভারতে কিসে, এটা তো ওরা যে আজও ওরা যে বলে যে ওরা বিপ্লব করবে, ওরা ঘোষণাপত্র তৈরি করবে। এখন আমি কালকেও একটা টেলিভিশনে দেখতেছিলাম ওদের যে একটা উদ্ভট চরিত্রের এক নেতা আছে, সে একবার সে কমিউনিস্ট পার্টির সাথে ছিল, আবার চাইনিজ পন্থী, আবার আহ, ইয়া এখন তালেবান পন্থী হয়ে গেছে। এরা বলতেছে এটা বিপ্লব। আপনি বলেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, এটা তো ইলন মাস্ক পরিষ্কার করে দিছে, এটা একটা কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। এটা ইয়ার আমেরিকার লক্ষ লক্ষ ডলার খরচ করে এখানে একটা 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 লিডারকে, শেখ হাসিনাকে উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি। সেই ইনুসের সরকারি হচ্ছে একটা কনস্পিরেসির ফসল। তো কাজে এই কনস্পিরেসি তো সব বেরিয়ে গেল। এখন এদের কথা আপনি, এটা কখন কি বলে একটু পরে দেখবেন। ট্রাম্প যখন তার সিদ্ধান্ত দিয়েছে, মোদিজির বিষয়টা দেখবেন, এখন দেখবেন যে কত তাড়াতাড়ি মোদিজির, যে রাতের অন্ধকারে হোক আর যেভাবেই হোক, দেখবেন যে মোদিজির পায়ে এসে পড়বে। এরা কোন পথে এসে মোদিজির কে তোয়াজ করা শুরু করবে আপনি বুঝতেই পারবেন।